তাহলে বলো আমাদের কি কি সমস্যা ছিল? প্রথম প্রবলেম গুলো কি ছিল? ফার্স্ট প্রবলেম ছিল, আজকে আমরা প্রবলেমস গুলো ডিসকাস করব। প্রবলেমস এন্ড ডিসকাশনস। আর কাউকে কিছু পাঠাতে হবে না, আমি পরে সব দেখে নেব। ঠিক আছে, এখন তোমরা ক্লাসে কনসেন্ট্রেট করো। ফার্স্ট হচ্ছে প্রবলেম 1। এখানে আমরা এখানে আমরা দেখেছি, ফার্স্ট আমি একটা প্রবলেম দিয়েছিলাম যে দুটি সমমানের দুটি ভেক্টরের লব্ধির মান যদি একটি ভেক্টরের মানের সমান হয়, তবে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? এটা একদম সিম্পল। আমরা জানি যে দেখো এখানে লব্ধি বলেছে, লব্ধির মান বলেছে, দুজনের সমান মান বলেছে, ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ জিজ্ঞাসা করেছে। তাহলে আমি ধরে নেবো থিটা হচ্ছে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। এই থিটা সমান কত বার করতে বলেছে, তাহলে বসাও। ফর্মুলা কি? আর স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। সমান মানের বলেছে, আবার লব্ধির মানও বলেছে সমান। তাহলে এখানে প্রশ্ন অনুযায়ী আমরা কি লিখতে পারি? প্রশ্নানুযায়ী কি লিখতে পারি? এ ইকুয়াল টু বি ইকুয়াল টু আর। সবই সমান তো, এখানে দুটো সমমানের দিয়েছে, এখান থেকে আমি লিখতে পারি এ ইকুয়াল টু বি। আর এখানে বলেছে তাদের একটির মানের সমান, তার মানে এখানে আর ইকুয়াল টু এ অথবা বি। আর মানে লব্ধির মান। তাহলে এগুলো সব বসিয়ে দিলে আমরা কি পাবো? পাতি। এখানে যদি আমি এটা সমান ধরে নাও সি ধরে নিই বা পি ধরে নিই কিছু একটা মান, তাহলে পি স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2 ইন্টু পি ইন্টু কস থিটা। তাহলে একটা পি স্কোয়ার কেটে দাও, তাহলে এদিকে জিরো, এটা এদিকে গেলে মাইনাস পি স্কোয়ার হবে। তাহলে 2 পি স্কোয়ার কস থিটা সমান হচ্ছে মাইনাস পি স্কোয়ার উড়ে গেল। তাহলে কস থিটা সমান হচ্ছে মাইনাস হাফ। এই পর্যন্ত অনেকেই করেছো, যারা করেছো এই পর্যন্ত তারা প্রত্যেকেই একদম ফুল মার্কস পাবে। কারণ তোমাদের অল সাইন ট্যান কস তোমরা যখন শুরু করবে ম্যাথামেটিক্স, তাহলে প্রথমেই তোমাদের অল সাইন ট্যান কস এর কনসেপ্টটা দিয়ে দিতে বলবে স্যারদেরকে। তো এক্ষেত্রে আমরা পাই থিটা ইকুয়াল টু 120 ডিগ্রি, তাই তো? কস 120 ডিগ্রি সমান হচ্ছে আমরা লিখতে পারি কস 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। এবার এখানে 1 যদি থাকে তাহলে এটা অযুগ্ম সংখ্যা, তাহলে কস হয়ে যাবে সাইন, তাহলে সাইন 30 ডিগ্রি হবে। এবার 120 ডিগ্রি কোন জায়গায় পড়ছে? এটা হচ্ছে অল সাইন ট্যান কস। তাহলে কোন কোয়াড্র্যান্টে পড়ছে? 120 ডিগ্রি পড়ছে এই কোয়াড্র্যান্টে, এটা 90 পর্যন্ত এতটা এখানে পড়ছে, তাহলে এটা সাইনের ঘর, কিন্তু কসের ক্ষেত্রে এটা হবে মাইনাস। তাহলে এটা হচ্ছে মাইনাস হাফ। এগুলো করে নিও তোমরা ম্যাথসে, ওকে? তাহলে অ্যাঙ্গেল কত হলো? 120 ডিগ্রি। সো দিস ইজ ম্যাথমেটিক্স, ওকে? এবার এখানে একজন বুদ্ধি করে অল্টারনেটিভ প্রসেসে বলছি, যেটা আমাকে প্রচন্ড প্রচন্ড পরিমাণে আমাকে মুগ্ধ করেছে। কিছু কিছু দুটো তিনটে জায়গায় আমি অ্যান্সারটা দেখেছি, এর অল্টারনেট অ্যান্সার যেটা আমাকে খুব ভালো লেগেছে সেটা তোমাদের বলে দিই, শেয়ার করি। দেখো, এখানে বুদ্ধি করে করেছে, বলছে এ একটি ভেক্টর, ওরা ধরেছে এ একটি ভেক্টর, বি হচ্ছে আরেকটি ভেক্টর, এদের মান সমান। দিক তো আমি বলিনি, এদের মান সমান। আর হচ্ছে, আর হলো এ এবং বি এর লব্ধি, বি এর লব্ধি, এবং এই আর এর মানও, আর এর মান ও এ অথবা বি কারোর সাথে সমান, বি এর মানের সমান।
এবার আমাকে বুদ্ধি করে বলো তো দেখি, যাকে জিজ্ঞেস করবো সে বলবে। বুদ্ধি করে বলো তো দেখি, এ বি এবং আর, কোশ্চেনটা করছি, কোশ্চেনের ভিতরে কোশ্চেন করছি, এ বি এবং আর, এই তিনটি ভেক্টরকে যদি একটি ত্রিভুজের বাহুগুলি দ্বারা নির্দেশ করা হয়, তবে ত্রিভুজটি কি ধরনের ত্রিভুজ? ত্রিভুজটি কি ধরনের ত্রিভুজ? জিজ্ঞেস করেছি তোমাকে, তুমি তো এটা করেছো। ত্রিভুজটি হচ্ছে সমবাহু ত্রিভুজ। প্রত্যেকের মাথায় ঢুকছে কি বলেছে? প্রত্যেকের মাথায় ঢুকছে এটা? এ বি এবং আর, এ এবং বি এর মান সমান। তারপর আমি আবার প্রশ্ন, এই যে পার্টটা আমরা লিখেছি, এটা হচ্ছে পাতি প্রশ্ন অনুযায়ী, এটা হচ্ছে প্রশ্নানুযায়ী। সেই প্রশ্ন থেকে আমি একটা কোশ্চেন করলাম তোমাদেরকে। প্রশ্নতে কি বলেছে? এ এবং বি এর মান সমান, আর হলো এ এবং বি এর লব্ধি, আর এর মান এ অথবা বি কারোর মানের সাথে সমান। তাহলে এ বি এবং আর এই তিনটি ভেক্টরকে যদি আমি বাহুগুলি দ্বারা নির্দেশ করি, তাহলে ত্রিভুজের মানগুলো তো সমান হবে রে বাবা। তাহলে সেই ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ? এবার বলো প্রত্যেকে। এটা 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 প্রত্যেকে বুঝতে পেরেছো, হ্যাঁ কি না? এই অ্যান্সারটা, এই ধরনের অ্যান্সারটা আমি প্রিয়ন্তন আর ওই এর কাছে পেয়েছি তো। আহ, তোকে বারবার তোর বাবার নাম দিয়ে মনে থাকে। আয়ুষ আছে আর একজন, বল এই অ্যান্সারটা কে করেছিস? সাহিদা করেছে, আর বল তোর নাম বল। হেমন্ত ছেলের নাম কি বারবার আমি ভুলে যাই। তুই আগের থেকে করেছিস? ওকে, ওকে, ভেরি গুড। তাহলে সাহিদা করেছে, এরা করেছে, আই এম ভেরি হ্যাপি। প্রিয়ন্তন মনে হয় সম্ভবত এই প্রসেসে করেছে। আই এম ভেরি হ্যাপি যে তোরা এই ডিরেক্ট স্ট্র্যাটেজিতে করেছিস। কিন্তু আমি আমার স্টুডেন্ট আমলে কিন্তু আমি আগের প্রসেসই করতাম, cos থিটা ইকুয়াল টু মাইনাস হাফ করে। কিন্তু এখানে আলটিমেটলি জায়গায় তোমরা পৌঁছাতে পারোনি, বাট এইভাবে ভেবেছো, তাতে আমি খুব হ্যাপি। তাহলে কিভাবে এটাকে প্রকাশ করবো বলো? আমি এটা বুঝতে পারলাম যে তিনটে আর এর মান, এ এর মান, বি এর মান, এই সব কটা মান সমান। তার মানে এটা সমবাহু ত্রিভুজ। তাহলে বসিয়ে দিই সমবাহু ত্রিভুজ। এবার বলতো দেখি, এই ত্রিভুজটা যদি এ ভেক্টর হয়, এই ত্রিভুজটা হবে বি ভেক্টর, হ্যাঁ কি না? তাহলে এবার বলতো আর কোন দিকে হবে? এটা নাম দিচ্ছি দেখো, পি কিউ এস। তাহলে আরটা কোন দিকে হবে? পিএস এর দিকে না এসপির দিকে? পিএস এর দিকে যাবে, কারণ এদের দুজনের লব্ধি হচ্ছে আর, তাহলে দুজনকে ঠেকা মারতে হবে। তাহলে এ এবং বি হচ্ছে একই ক্রমে, এইটা হচ্ছে একই ক্রমে, আর আর হচ্ছে বিপরীত ক্রমে, হতেই হবে, তবেই তো আমার ত্রিভুজ সূত্র প্রযোজ্য হবে। তাহলে এবার বলো তো দেখি, সমবাহু ত্রিভুজের বা অ্যাঙ্গেল কত হয়? অন্তর্বর্তী কোণগুলো কত হয়? এই ভেতরে কোণ, হ্যাঁ একদম তাই। তাহলে দেখো এখানে হচ্ছে কি, প্রত্যেকের অন্তর মানে কি বলে এটাকে, কি বলে, অন্তঃকোণগুলো সব 60 ডিগ্রি। এবার এখান থেকে গেস করো তো দেখি, অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর এবং বি ভেক্টর কত? কি করে 120 ডিগ্রি করবে?
হলো অনুরূপ বাহুদ্বয় সমান হয়, কি কথা বলছিস? ওকে, তাহলে দেখো আমি এটাকে দেখো এ এবং বি ভেক্টরের মধ্যে কোন, তাহলে আমি দেখি এটা এ ভেক্টর, আবার দেখো এটা হচ্ছে বি ভেক্টর। তাহলে এদের এর প্রাথমিক বিন্দু এইটা, এর প্রাথমিক বিন্দু এইটা। আমাদের কোণ বার করতে গেলে প্রাথমিক বিন্দু মেলাতে হবে, হ্যাঁ কি না? হতে হবে তো। তাহলে এটাকে ডান দিকে ঠেলে দাও, এটাকে তুমি ডান দিকে ঠেলে দাও, আমাদের কাছে তো অথরিটি আছে, আমাদের কাছে তো এই সুবিধাটা আছে যে ভেক্টরের মানে ও দিকে মান অপরিবর্তিত রেখে, দিক অপরিবর্তিত রেখে ভেক্টরটাকে আমরা স্লাইড করতে পারি, সরিয়ে দিতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা এই বি এ ভেক্টরটাকে যদি সরিয়ে দিই, তার আগে দেখো তো এখানে অ্যাঙ্গেল কত ছিল? 60 ডিগ্রি ছিল না, ছিল না? এটা 60 ডিগ্রি, তাহলে এটা কত হবে বলো এবার? হতেই হবে। তাহলে জ্যামিতিগত দিক দিয়েও ত্রিভুজ সূত্র দিয়ে আমরা কিন্তু এটা প্রমাণ করতে পারছি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? থিটা সমান 120 ডিগ্রি। তাহলে দুটো প্রসেসে কিন্তু আমরা এটা সমাধান করলাম। কে বুঝতে পারোনি আমাকে বলো। ইফ এনিওয়ান হ্যাজ এনি ডাউট, প্লিজ বলো। সবাই বুঝতে পেরেছো? ওকে, তাহলে প্রথম কোশ্চেন হলো, নেক্সট কোশ্চেন প্রবলেম টু। প্রবলেম টু ছিল কি, দাঁড়াও, প্রবলেম টু ছিল এ বি সি, এটা এটা যারা করেছিস প্রত্যেকেই খুব সুন্দর করে করেছিস। এ বি এবং সি একটি ত্রিভুজের তিনটি বাহুকে, একটি ত্রিভুজের তিনটি বাহুকে মানে ও দিকে ব্র্যাকেটে একই ক্রমে নির্দেশ করে। যে জিজ্ঞাসা করেছি, কি জিজ্ঞাসা করেছি রে? হ্যাঁ, নির্দেশ করে ভেক্টর তিনটির লব্ধি নির্ণয় করো। অনেকেই করেছো, তার মধ্যে থেকে দিশা হ্যাজ দ্য কমপ্লিট অ্যান্সার, পুরো ক্লিয়ার, প্রত্যেকটা জিনিস খুব ক্লিয়ার অ্যান্সার দিয়েছে। তাও প্রত্যেকের জন্য আমি একবার বলে দিচ্ছি কি বলেছে। উম, একটি ত্রিভুজের তিনটি বাহুকে মানে ও দিকে একই ক্রমে নির্দেশ করেছে। তাহলে আমি একটা ত্রিভুজ আঁকি, আরবিটারি কেন? কারণ এখানে এ এর মান বলে দেওয়া নাই, বি এর মান বলা দেওয়া নাই, সি এর মান, তার মানে যে কোনো একটা আমি ত্রিভুজ আঁকতে পারি, তাহলে এঁকে ফেলি। ধরে নাও এটা একটা ত্রিভুজ, কোন একটা, এটা কোনো কোনো ধরনের ত্রিভুজ তোমরা গেস করবে না, এমনি একটা ত্রিভুজ নিয়ে কি বলেছি, তিনটে ভেক্টর ধরে নাও, এটা এ ভেক্টর এখানে শুয়ে আছে, ধরে নাও বি ভেক্টর এদিকে আছে শুয়ে এর এর সাথে সাথে, আর একই ক্রমে যেহেতু সি ভেক্টরটা ধরে নাও এদিকে আছে, তাহলে এই তিনটে কিন্তু একই ক্রমে। তাহলে এখান থেকে কি গেস হচ্ছে, কিরকম ধরনের তুমি বলতে পারো বলো? সেটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা দ্বিতীয় রকমের পয়েন্ট, ভেরি গুড। তাছাড়াও আমাদের জানা লজিক দিয়ে আমরা কি করে জিরো করব? আমরা ত্রিভুজ সূত্র ইউজ করব, আমরা ত্রিভুজ সূত্র ইউজ করব। ত্রিভুজ সূত্র কি বলে? যদি এ এবং বি এর যে এই যে দিকে হচ্ছে ক্রম, তার বিপরীত ক্রমে যদি আমি নিতাম এইটাকে,
এইটাকে যদি বিপরীত ক্রমে আমি নিতাম, তাহলে এইটা যদি সি হয়, তোমার এই যে ভেতরের ভেক্টর এটা যদি সি হয়, তাহলে বিপরীত দিকে ভেক্টর একই মানে নিলে এটা কি হতো? একটা ভেক্টরের মান একই, দিক উল্টো করে দিয়েছো। একটা ভেক্টরের মান হচ্ছে সি মাইনাস কি, মাইনাস সি হবে। তাহলে এই ভেক্টরটা হবে মাইনাস সি ভেক্টর। যদি মাইনাস সি ভেক্টর হয়, তাহলে আমি বলতে পারি মাইনাস সি হচ্ছে লব্ধি। তাহলে ত্রিভুজ সূত্র অনুযায়ী আমি বলতে পারি মাইনাস সি ভেক্টর এইটা হচ্ছে লব্ধি। কার লব্ধি? এ এবং বি এর লব্ধি। এটা কি কেউ বুঝতে পারলে না, পারলে না? বুঝতে পারোনি? প্রত্যেকে বুঝতে পেরেছো তো? একটু আওয়াজ দাও। তাহলে এই মাইনাস সিটা ডান দিকে গেলে কি হবে? সমানের ওইদিকে গেলে কি হবে? মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে আমি বলবো এ প্লাস বি প্লাস সি সমান কি হবে গো? জিরো ভেক্টর হবে। তাহলে এটা একটা শূন্য ভেক্টর, এটা একটা শূন্য ভেক্টর। তাহলে এটা আমরা ডাইরেক্ট এখান থেকে প্রমাণ করতে পারলাম। আর একটা যেটা আয়ুষ বলেছে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং সেটা বোঝার জন্য খুব ইম্পর্টেন্ট, যে এখানে দেখো অল্টারনেটিভ প্রসেস যদি আমি বলি, অল্টারনেটিভ থিঙ্কিং, প্রসেস ঠিক বলবো না, এটা থিঙ্কিং। ও বলছে যে তিনটে যদি একই দিকে হয়, তাহলে এই দিকে গেল এ, এই দিকে গেল বি, আবার শুরু হয়ে এখানে চলে এলো সি। তাহলে তুমি বলো ভেক্টরটা শুরু হয়েছিল কোথায়, শেষ হলো কোথায়? ওখানেই। তার মানে আমি যদি এটার নাম দিই পি কিউ এবং এস, তাহলে আমি বলবো এই এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, তিনটির জন্য তিনটির জন্য আমরা কোন দিক থেকে কোথায় গেলাম? আমরা গেলাম পি থেকে কিউ এ, তারপর গেলাম কিউ থেকে গেলাম এস এ, তারপর গেলাম এস থেকে আবার পি এ। তার মানে কি, অ্যাজ এ হোল আমরা কি করলাম? তাহলে পুরো পুরো ফুল কেসটাই আমরা কি করলাম? পি তে শুরু করে পি তে শেষ করলাম। তাহলে আমি শূন্য শূন্য ভেক্টর তৈরি করলাম। এটার একটা এক্সাম্পল দিই, এটার একটা এক্সাম্পল দিই। এক্সাম্পল হচ্ছে সরণ। তোমরা বলো তো দেখি, সরণ স্কেলার রাশি না ভেক্টর রাশি? সরণ হচ্ছে ভেক্টর রাশি, অতিক্রান্ত দূরত্ব হচ্ছে স্কেলার রাশি। তা ধরে নাও তুমি একটি এখান থেকে গিয়ে এখানে তোমার শুরু হলো, শুরু করে তুমি কি করলে? একটা বৃত্তাকার পথে ঘুরে এসে আবার, যা ভুলভাল আঁকলাম। ধরে নাও তুমি এখান থেকে শুরু করে এখানে শুরু করলে, এটা ধরো স্টার্টিং পয়েন্ট, শুরু, নিয়ে তুমি এই বরাবর গেলে, এই বরাবর গিয়ে তুমি এখানে স্টপ করে দিলে, তাহলে সরণ কত? এক্ষেত্রে সরণ কত? এ বিন্দু থেকে শুরু হয়ে বিতে গেলে, বি থেকে সিতে গেলে, সি থেকে ডিতে গেলে, ডি থেকে আবার এতে চলে এলে, তাহলে সেক্ষেত্রে কিন্তু হবে সরণ শূন্য। সিমিলারলি এখানেও তাই, এখানে ত্রিভুজ দিয়ে আমরা দেখিয়েছি, যদি একই পয়েন্টে আবার ফেরত আসে, তাহলে কিন্তু মোট লব্ধি শূন্য হবে। ওকে, একদম একদম একদমই তাই। তাহলে এবার এবার এটাকে আমি আরেকটু তোদেরকে বোঝাচ্ছি, আরেকটু থিঙ্কিং করাচ্ছি। নাল ভেক্টর কি করে এখানে আসছে, নাল ভেক্টর মানে হচ্ছে জিরো ভেক্টরের কনসেপ্ট কি করে আসছে, সেটা আমরা একটু আরেকটু ভালো করে দেখছি। কোথা থেকে? বহুভুজ, বহুভুজ সূত্র থেকে একটু ব্যাখ্যা করছি, বহুভুজ সূত্র থেকে ব্যাখ্যা করছি। ধরে নে সাপোজ ওই কোশ্চেনেরই কিন্তু অল্টারনেটিভ ব্যাখ্যা।
থার্ড ব্যাখ্যা, ধরে নাও এ, এই ভেক্টরটা ধরে নাও এ ভেক্টর, এই ভেক্টরটা ধরে নাও বি ভেক্টর, আর সি ভেক্টরটা ধরো ঠেকে নি, এইরকম জায়গায় গেছে সি ভেক্টর, কথার কথা টাচ হয়নি। এইটা ধরে নাও পি বিন্দু, এটা কিউ বিন্দু, এটা এস বিন্দু, আর এটা টি বিন্দু। তাহলে বহুভুজ সূত্র অনুযায়ী এ বি এবং সি এর লব্ধিটা কে? কে বলছে ভালো করে বলো, টিপি না পিটি? দেখো এরা সব একই ক্রমে আছে, হ্যাঁ কি না? এরা একই ক্রমে। আমরা বহুভুজ সূত্রতে কি জানি? তিন বা ততোধিক ভেক্টরকে যদি কোনো উন্মুক্ত বহুভুজের বাহুগুলি দ্বারা মানে ও দিকে নির্দেশ করতে পারি, তবে বহুভুজটিকে বদ্ধ করতে, বহুভুজটিকে বদ্ধ করলাম, বদ্ধ করতে বিপরীত ক্রমে, তার মানে পিটি ভেক্টর, বিপরীত ক্রমে যে ভেক্টরটা নেব সেই তার লব্ধি নির্দেশ করবে। তার মানে আমি এখানে বলতে পারি আর ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, হ্যাঁ কি না? কি গো, এবার বলো, এবার বলো, যদি এটা ত্রিভুজ হয় তাহলে পি আর টি বিন্দু একই হবে না আলাদা হবে? যদি এটা যদি ত্রিভুজ হয়ে যায়, এটা ধরে নাও এ, এটা যদি বি হয়, আর এটা যদি সি হয়ে যায়, এটা যদি সি হয়ে যায়, এটা যদি এ হয়ে যায়, এটা যদি বি হয়ে যায়, ভেক্টর গুলো যদি তোমার হয় পি কিউ এস, আবার এটা টি, তাহলে এইটা তো আমার প্রবলেমে দিয়েছে, এটাই তো আমার প্রবলেমে দিয়েছে, এটাই আমার কোশ্চেনে দিয়েছে। মানে বেসিক্যালি পি এবং টি, পি এবং টি একই বিন্দু। তাহলে যদি একই বিন্দু হয় তাহলে এই পিটি ভেক্টরটা কি ভেক্টর গো? বুঝতে পারছো? এই ভেক্টরটি হবে শূন্য ভেক্টর। কারণ কি? শূন্য ভেক্টর মানে কি? শূন্য ভেক্টর মানে যার আদি এবং অন্তিম বিন্দু একই বিন্দু। এখানে পি বিন্দু টি বিন্দু একই বিন্দু, তাই পিটি ভেক্টরটি হলো শূন্য ভেক্টর। তাহলে এই যে আর এর কথাটা আমরা আলোচনা করছি, এটা বেসিক্যালি হচ্ছে শূন্য ভেক্টর। তার মানে এখান থেকেও আমরা প্রমাণ করতে পারছি যে এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে শূন্য। ওকে, নেক্সট প্রবলেম নাম্বার 3। কি দেওয়া আছে বলো? কখন আর ম্যাক্সিমাম হয়, কখন আর মিনিমাম হয়, এবং এদের ম্যাক্সিমাম মিনিমামের মান কত হয়? তাহলে এখানে লিখেছি দুটি ভেক্টরের, এবার এটা ভদ্রভাবে যদি কোশ্চেনটা করি তাহলে হবে দুটি ভেক্টরের লব্ধির মান, লব্ধির মান কখন সর্বোচ্চ এবং সর্বনিম্ন হয়, সর্বনিম্ন হয়। কখন সর্বোচ্চ হয় কখন সর্বনিম্ন হয় এটা আমাদেরকে, এটা এবং এর সত্যটা লিখতে বলেছে। তাহলে আমরা লিখি অ্যান্সার। আমরা জানি এ এবং বি ভেক্টরের, মনে করি এই কথাগুলো কিন্তু গুছিয়ে তোমরা পরীক্ষার সময় লিখতে হবে। মনে করি এ এবং বি ভেক্টরের লব্ধি, লব্ধি ভেক্টর হলো আর ভেক্টর, এ এবং বি এর মধ্যবর্তী কোণ হলো থিটা, এ এর মান হলো এ, বি এর মান হলো বি, আর লব্ধি ভেক্টরের মান হলো আর। অতএব আমরা কি জানি ত্রিভুজ বা সামান্তরিক সূত্র অনুযায়ী আর স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। এবার দেখো দুটো ভেক্টর যখন দিয়ে দিয়েছে, দুটো ভেক্টর যখন দিয়ে দিয়েছে তখন এ আর বি এগুলোর মান কি তুমি আর টানা হিচড়ে করতে পারবে, বাড়াতে বা কমাতে পারবে? অলরেডি তো দিয়ে দিয়েছে। তাহলে এই এ এবং বি হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এই যে ডান পক্ষ, এই ডান পক্ষের মধ্যে দুটি সমান মানের ভেক্টর, দুটি মানের ভেক্টর যদি দিয়ে দেয়, তাহলে আমরা এটা কি করতে পারি, কোন জিনিসটাকে ভ্যারি করতে পারি? শুধুমাত্র ডান পক্ষের ভেরিয়েবল কে?
কস থিটাটা বা থিটাটা, থিটা বা কস থিটা দুটোই বলতে পারো। তাহলে এই কস থিটার মান যখন সর্বোচ্চ হবে তখন আর এর মান সর্বোচ্চ হবে, এই কস থিটার মান যখন সর্বনিম্ন হবে তখন আর এর মান সর্বনিম্ন হবে, এটাই আমাদের শর্ত। তাহলে আমরা দেখি, তাহলে আমরা দেখলাম আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। এখন ডান পক্ষে কস থিটা হলো একমাত্র ভেরিয়েবল, পরিবর্তনশীল রাশি। তাহলে এই কস থিটার মান, কস থিটা সর্বোচ্চ হলে আর সর্বোচ্চ হবে, কস থিটা সর্বনিম্ন হলে, সিম্পল হিসাব, সর্বনিম্ন হলে আর সর্বনিম্ন হবে। তাহলে এবার বলো তো দেখি কস থিটার সর্বোচ্চ মান কত, সর্বনিম্ন মান কত? তোমরা জানো না জানো না? শুধু কস থিটা নয়, তার সাথে আমি জুড়ে দিচ্ছি সাইন থিটারও সর্বোচ্চ মান, সাইন থিটারও সর্বনিম্ন মান। সর্বোচ্চ মান হয় 1 প্লাস 1 আর সর্বনিম্ন মান হয় -1। তাহলে বসিয়ে দাও, বসিয়ে দাও। তাহলে এখানে বসিয়ে দিলে আমরা কি পাবো? এখানে আমরা পাবো আর স্কোয়ার সমান এ স্কোয়ার, তাহলে সর্বোচ্চটা কত, ম্যাক্সিমাম করছি প্রথমে, ম্যাক্সটা প্রথমে করছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস পাতি 2ab। এবার এই ফর্মুলা তোমরা ক্লাস 7 থেকে করছো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কি, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি আর স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আর সমান কি, পাতি এ প্লাস বি। তাহলে এবার এটাকে ফিলিংস দিয়ে যদি তুমি নাও ম্যাক্সিমামটাকে, তাহলে কি করে বুঝবে? এটা যদি ফিল করো, জিওমেট্রিক্যালি ফিল করো, জ্যামিতি দিয়ে যদি তুমি ফিল করতে চাও জিনিসটা, তাহলে কি করে বুঝবে? ধরে নাও এটা রাস্তা, এইটা ধরে নাও রাস্তা, এখানে একটা বস্তু আছে, এম ভরের একটা বস্তু আছে। প্রথমে তুমি সরণ করলে, প্রথম সরণ ধরলাম 5 মিটার, বস্তুটা এখানে গেল। আবার তুমি একই দিকে সরণ করলে 3 মিটার, তাহলে মোট সরণ কত হবে? কেন হলো 8? পাতি সরণ তো ভেক্টর রাশি, কেন আমরা ডিরেক্ট 8 লিখলাম? কারণ, হ্যাঁ, কারণ ডাইরেকশন চেঞ্জ না হলে ভেক্টর দুটির মধ্যবর্তী এই সরণ 1, এটাকে আমি বলছি সরণ 1 s1 ভেক্টর, এটা সরণ 2 s2 ভেক্টর, এদের দুজনের মধ্যবর্তী কোণ কত? কান কেটে দেবো কিন্তু, চশমা পড়তে পারবে না। 0 ডিগ্রি। 180 আর 0-র মধ্যে বিরাট তফাৎ। যদি একই দিকে দুটো ভেক্টর হয় তাহলে হয় 0 ডিগ্রি। তাহলে এখানে যদি আমি দুটো সরণ ভাবি, একটা সরণ 1 ভেক্টর s1 ভেক্টর, সরণ 2 s2 ভেক্টর, তাহলে এখানে অ্যাঙ্গেল বিটুইন s1 ভেক্টর এবং s2 ভেক্টর দ্যাট ইজ 0 ডিগ্রি। যেহেতু 0 ডিগ্রি, তাই আমি মোট সরণ s যদি আমি বলি সেটা s1 প্লাস s2 হবে। ভেক্টর থেকেই এসছে এটা, এটা ভেক্টর থেকেই এসছে। এই যে 5 প্লাস 3 আমরা গর্ব করে লিখতে পারছি 8 মিটার, এটা এসছে ভেক্টর থেকে, একই দিকে হচ্ছে বলে। ওকে, এবার দেখো মিনিমাম, বলুন। ঠিক, যদি তোর ধর যেমন পুজো তেমন মানে যেমন দক্ষিণা তেমন পুজো, সরস্বতী কালে, সরস্বতী পুজোতে তো পুরোহিতদের বিরাট চাপ থাকে, চারিদিকে পুজো টানা হিচড়া করতে হয়। এবার ধর কেউ 1 টাকা দিচ্ছে, কেউ 1000 টাকা দিচ্ছে, 1 টাকা দিলে বলবে ওং সরস্বত্যায় নমঃ। তোকে ধরে 1 নম্বরের কোশ্চেন জিজ্ঞেস করেছে, তখন তুই পাতি লিখে দিবি যে কস থিটা যখন 1 হয় আর থিটা যখন 0 ডিগ্রি হয় বা দুজন প্যারালাল হয়, ব্যাস হয়ে গেল, ঝামেলা মিটে গেল। আর যদি বলে মান কত বলো, বলো। ও আচ্ছা এইটা, না না, এইগুলো এগুলো এগুলো হচ্ছে তো জাস্ট ফিলিংস এর জন্য।
বোঝার জন্য। এ না দিলেও চলবে। আর যদি দিস 2 নাম্বার দেয়, দিয়ে দিতে পারিস, তাহলে মাস্টারমশাইরাও একটু শিখে যাবে ভালোভাবে। ঠিক আছে? ওকে। চলো মিনিমাম। মিনিমামের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে আমাদের ফর্মুলা একই। আর স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। এবার এখানেই cos থিটা ভেরিয়েবল। cos থিটা হচ্ছে ভেরিয়েবল। এবার আমরা মিনিমাম চাইছি। মিনিমাম চাইছি। তাহলে এই মিনিমামের জন্য cos থিটা আমার হবে মিনিমাম। cos থিটার মিনিমামের ভ্যালু আমরা জানি -1। দাও বসিয়ে। তাহলে আর স্কোয়ার সমান হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি ইন্টু -1। প্লাস মাইনাসে মাইনাস হবে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার -2ab। এখানে গিয়ে তোমাদের একটু মাঝে চাপ হতে পারে। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু তুমি কি লিখতে পারো? এ মাইনাস বি এর হোল লিখতে পারো না? পারো না? আর কিছু লিখতে পারো কি? এটাও আমরা লিখতে পারি। ভেরি গুড। তাহলে আমরা ভেরি গুড মানে তোরা জানিস, তাও আমি বলছি যে এটা লেখাটাও ইম্পর্টেন্ট, এইটি লেখাটাও ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট সেটা আমি বলবো। তাহলে আর সমান কি দাঁড়াবে? হয় এ মাইনাস বি, নতুবা বি মাইনাস এ। এবার এই হয় নতুবা এইটা ব্যবহার না করে আমাদের অঙ্কের ভাষায় ব্যবহার করা যাবে এ টিলডে বি। এটা টিল্ডা বলে। এই যে সাইনটা টিল্ডা বলে। এটা মানে কি? এটা মানে হচ্ছে এ এবং বি এর মধ্যে বিয়োগ করব। যে বড় তার থেকে ছোটটা বিয়োগ করব, এটার মানে এটা। বুঝতে পেরেছো? এ এবং বি এর মধ্যে কারোর সাথে কাউকে বিয়োগ করব, যে বড় সেটার থেকে ছোটটাকে বিয়োগ করব। এটাকে বলা হয় এ টিল্ডে বি। ওকে? তাহলে আমি বুঝতে পারছি, যদি ধরে নাও এবার মিনিমামের কেসটা কি বুঝবো? এবার এটা যদি আমরা ফিল করি, তাহলে কিরকম করে বুঝবো? একই জিনিস। ধরে নাও এটা রাস্তা, এখানে একটা এম ভরের বস্তু আছে, এম কেজির একটা বস্তু আছে। একে প্রথমে আমি সরিয়ে নিলাম এইদিকে, S1 সমান 5 মিটার। তারপরে আমি এইখানে চলে গেল বস্তুটা, কিন্তু তাতে আমার শান্তি নেই, বস্তুটাকে আমি টেনে নিয়ে চলে এলাম এইদিকে। S2 সমান ধরে নাও 8 মিটার। তাহলে এর এই যে দুটো যদি যোগ করে একই দিকে করতাম তাহলে হতো 13। বিপরীত দিকে যদি করি, এখানে থিটা ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। তার জন্যই এখানে আমার এস নেট যেটা, সেটা হবে S1 মাইনাস S2 বা S2 মাইনাস S1। এখানে কোনটা মাইনাস কোনটা করবো বলো? S1 মাইনাস S2, S2 মাইনাস S1 করবো, কারণ S2 টা বড় 8 মিটার। তাহলে এস নেট বা সরণ, এখানে সরণ নিয়ে আলোচনা করছি, তাহলে এস নেট যেটা, সেটা হবে তোমার 8 - 5 সমান হচ্ছে 3 মিটার। বাম দিকে। তাহলে আমাদের ফার্স্ট হোমওয়ার্কের পার্ট চুকলো। ঠিক। সেকেন্ড হোমওয়ার্কে ঢুকে যায়। এটা নিশ্চয়ই প্রত্যেকে বুঝতে পেরেছো, খুব সহজ, প্রায় অনেকেই তোমরা করেছো। যারা করোনি তারা করে নেবে। এখন আমাদের কোনো তাড়াহুড়ো নেই। বিশেষ করে প্রথম 4টে চ্যাপ্টারে নিউটনের মোশন পর্যন্ত আমরা কোনো তাড়াহুড়ো করব না। প্রত্যেকটা জিনিস প্রত্যেকে শিখবো। তারপর গাড়ি যদি ফিফথ গিয়ারেও চলে, তোমরা সব জিনিস বুঝতে পারবে। মেকানিক্স হচ্ছে ফিজিক্সের প্রথম টপিক, যে টপিকগুলো বুঝলে বাদবাকিটা তোমাদের কোনো স্যারের দরকার পড়বে না, নিজেরাই পড়ে নিতে পারবে। কিন্তু মেকানিক্স নড়বড় হলে সারা জীবন ফিজিক্স কোন দিকে তোমার গায়ে পিন ফোটাবে তুমি বুঝতেই পারবে না। তুমি খালি ব্যথা পাবে, কিন্তু বুঝতে পারবে না কোন দিকে পিন ফোটাচ্ছে। চলো, আমাদের প্রবলেম হোমওয়ার্ক ছিল প্রবলেম 4 লিখছি ধরে নে। কি হোমওয়ার্ক ছিল বলতো দেখি? মনে আছে কিছু? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এ এবং বি, এদের অ্যাঙ্গেল হচ্ছে থিটা।
এবার হচ্ছে, দাঁড়া কোথায়, হুম, আচ্ছা, আর হচ্ছে এদের লব্ধি, এদের লব্ধি আর ভেক্টর বি ভেক্টরের সাথে, বি এর সাথে বিটা কোণে নত। এবার বলে দিয়েছি এ সমান 3, বি সমান 4, থিটা সমান 90 ডিগ্রি। এবার জিজ্ঞেস করেছি বিটা সমান কত। এটা অনেকেই করেছো, যারা করেছো তারা ঠিকই করেছো। দেখো এটা কি করে করব, পাতি ফর্মুলা দিয়ে করতে পারি বা বুদ্ধি খাটিয়ে করতে পারি, কিন্তু ফর্মুলা দিয়ে করার সুবিধা অনেক। ফর্মুলা দিয়ে করলে কোনো রকম কোনো বুদ্ধি খাটানোর দরকার পড়বে না, অ্যান্সার তোমার মিলে যাবে। আমরা জানি যদি এটা এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, এইটা যদি লব্ধি আর ভেক্টর হয়, তাহলে এ এর সাথে কোণ যদি আলফা করে আর এ এবং বি এর মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে বলো তো দেখি ট্যান আলফা সমান কত হয়। ট্যান আলফার ফর্মুলাটা কি হয়, কার সাথে কোণ করেছে, কার সাথে কোণ করেছে এটা, আলফাটা কার সাথে করেছে, এর সাথে। তাহলে এটা এখানে পাতি আলাদা করে পড়ে থাকবে, আর ওপরে হবে বি সাইন থিটা, নিচে হবে বি কস থিটা। কিন্তু আমরা কি প্রশ্নে এটা বলেছি, আমরা প্রশ্নে তো তা বলিনি। আমরা বলেছি লব্ধি ভেক্টর বি এর সাথে কোণ করেছে, আর এইটা হচ্ছে থিটাটা হচ্ছে আর এর সাথে কোণ করেছে লব্ধি ভেক্টর এ, এর সাথে কি কোণ করেছে সেইটা হচ্ছে থিটা। তাহলে ট্যান বিটাটা কি হবে, যদি বি এর সাথে কোণ হয় তাহলে এই এ এর জায়গায় বি বসবে, বি এর জায়গায় এ বসবে। এটাই তোমাদের কাছে জানার চেষ্টা করেছিলাম। যারা যারা করেছো তাহলে প্রশ্ন অনুযায়ী, প্রশ্নানুযায়ী আমরা কি লিখতে পারি, প্রশ্নানুযায়ী লব্ধি ভেক্টর বি, লব্ধি ভেক্টর আর বি এর সাথে, বি এর সাথে বিটা কোণে নত। তাহলে আমরা লিখবো ট্যান বিটা সমান, ট্যান বিটা সমান কার সাথে নত, বি এর সাথে। তাহলে উপরে কি হবে এ সাইন থিটা বাই এ কস থিটা। এইবার আমার প্রশ্নে চলে এসো। এবার প্রশ্ন আরো কি দিয়েছে, প্রশ্নে প্রদত্ত কি দেওয়া আছে, প্রদত্ত কি কি দেওয়া আছে, থিটা সমান বলেছে 90 ডিগ্রি, এ সমান কত বলেছে, বি সমান কত বলেছে, এ সমান বলেছে 3 ইউনিট 3 একক, বি সমান বলেছে 4 ইউনিট 4 একক। তাহলে দাও বসিয়ে, বসিয়ে দাও। তাহলে বসালে কি পাবো, ট্যান বিটা সমান, ট্যান বিটা সমান এ ইন্টু সাইন 90 মানে 1, তাহলে এ মানে 3, সাইন 90 ডিগ্রি মানে হচ্ছে 1, বাই বি মানে হচ্ছে 4 প্লাস 3 ইন্টু কস 90 ডিগ্রি মানে হচ্ছে 0। তাহলে এটা হয়ে গেল 0, এইটা হয়ে গেল 1। তাহলে এইটা 0 হয়ে গেলে পাতি পড়ে থাকছে 3/4, ট্যান বিটা সমান 3/4। এবার তাহলে বিটার মান কত হবে, অতএব বিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স 3/4। এটার মান কত হয়, ট্যান ইনভার্স 3/4 এর মান কত হয়, মোটামুটি 37 ডিগ্রি। কিছু কিছু জিনিস মনে রাখবে, 3 4 5 নিয়ে আমাদের একটা গল্প সবসময়ই হয়। 3 4 5, 3 যদি ভূমি হয়, 4 যদি লম্ব হয়, তাহলে 5 হবে অতিভুজ। সেখানে কিছু অ্যাঙ্গেল আছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। দেখো 3 4 5 এর গল্প, এটা সব সময় পরীক্ষায় বিভিন্ন জায়গায় এই জিনিসটা পড়ে। কিরকম, ধরে নাও এরা 3, এটা 4, এটা ধরে নাও 5, এটা ধরে নাও এ বি সি। তাহলে এ বি কথার কথা ধরছি, এ বি সমান 3, তাহলে এটা 3 ইউনিট, বিসি সমান 4 ইউনিট, 4 ইউনিট, আর সি এ সমান হচ্ছে 5 ইউনিট। তাহলে এইটা বলা মানেই প্রথম
প্রথম আমরা কি ধরে নিতে পারি, এটা যদি 5 ইউনিট হয় তাহলে প্রথম আমরা কি বলবো, ত্রিভুজ এবিসি কেমন ধরনের ত্রিভুজ থেকে বুঝতে পারছো, এইটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। কে হাই নিঃশ্বাস ফেলছিস, বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না, পারছিস না? যার অ্যাঙ্গেল কোণ হচ্ছে 90 ডিগ্রি। কেন সমকোণী ত্রিভুজ বললাম, তার কারণ এখানে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই ফর্মুলাটা খাটছে। এইটাকে ধরে নাও, এবিটাকে আমি ভূমি ধরছি, এটাকে থিটা ধরছি, কথার কথা। তাহলে এটাকে যদি থিটা ধরি তাহলে এবি হচ্ছে ভূমি, এক্ষেত্রে এইটা হয়ে গেল ভূমি, এটা বিসিটা হয়ে গেল লম্ব, সি এটা হয়ে গেল অতিভুজ। তাহলে এইখানে দেখো 3 স্কোয়ার 4 স্কোয়ার যোগ করলে 5 স্কোয়ার পাচ্ছি, মানে এটা সমকোণী ত্রিভুজ। তাহলে অতিভুজের যে বিপরীত কোণ সেইটা হবে সমকোণ, তাহলে অ্যাঙ্গেল বি হচ্ছে সমকোণ, সেটা আমরা লিখলাম। আর কি লিখতে পারি, সাইন থিটা কস থিটা ট্যান থিটা লিখতে পারি। তাহলে এখান থেকে দেখো তো সাইন থিটা কত হবে, এ বি সি, বলো সাইন থিটা কত হবে। সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, সমান হলো 4/5। কস থিটা সমান কত হবে, সিমিলারলি ভূমি বাই অতিভুজ সমান হবে 3/5। ট্যান থিটা কত হবে, ট্যান থিটা লম্ব বাই ভূমি সমান হচ্ছে 4/3। এইটুকু জানলে বাদ বাকি কট থিটা কোসেক থিটা সেক থিটা আমরা বার করতে পারবো। এগুলো হচ্ছে জাস্ট এগুলোর অনন্যক। এবার মজা হচ্ছে, খুব ভালো করে ভেবে দেখবে যে এই ট্যান থিটার মানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ট্যান কততে, ট্যান থিটা সমান যদি 1 হতো, কথার কথা থিটা 1, তাহলে থিটা 1 এর মান কত হতো, ট্যান কততে 1 হয়, 45 ডিগ্রিতে 1 হয়। তার মানে মনে রাখবে, আবার ট্যান 0 সমান কত হয়, ট্যান 0 সমান 0 হয়, 0 ডিগ্রি নয়, ট্যান 0 ডিগ্রি সমান 0 হয়। ট্যান 90 ডিগ্রি সমান কত হয়, ইনফিনিটি হয়, অসীম হয়, বা অসংজ্ঞাত হয়, প্রচুর পরিমাণে বেশি হয়। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই ট্যানের মান 0 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত হচ্ছে, ইনফিনিটি পর্যন্ত হচ্ছে। আর 45 ডিগ্রিতে ও 1-এর চেয়ে বেশি হচ্ছে। তাহলে থিটার মান 45 ডিগ্রি যদি কম হয় তাহলে 1-এর চেয়ে কম হবে। তাহলে বলো তো দেখি, 3/4 1-এর থেকে বেশি না কম, এই যে তাহলে ট্যান থিটা যদি তোমার 3/4 হয়, আবার ট্যান থিটা যদি 4/3 হয়, তাহলে এইখানে বলো তো দেখি থিটা কোথায় থাকবে, এখানে থিটা কোথায় থাকবে, এটা থিটা 1 যদি হয়, এটা তাহলে 4/3টা যেহেতু 1-এর চেয়ে বেশি, তাহলে 45 ডিগ্রির চেয়ে বেশি থাকবে। আর 3/4 যেহেতু 1-এর চেয়ে কম, তাহলে 45 ডিগ্রি কম থাকবে। তাহলে এই জায়গাটা আমরা মনে রাখার চেষ্টা করব যে সাইন ট্যান থিটা সমান যদি 3/4 হয়, তাহলে এখানে থিটা হবে 37 ডিগ্রি। ট্যান থিটা যদি 4/3 হয়, তাহলে থিটা কত হবে জানো, সম্ভবত 53 ডিগ্রি। ঠিক। আবার সাইন থিটা, তাহলে এক্ষেত্রে বলো সাইন থিটা সমান, ট্যান থিটা যদি 3/4 হয়, সাইন থিটা সমান কত হবে। তাহলে এখানে কোশ্চেনটা তোমাদের একটু ই করে দিই, গুছিয়ে দিই, দাঁড়াও, এখানে একটু অঙ্কের মতো করে করাচ্ছি। ইফ ইফ থিটা ইকুয়াল টু 37 ডিগ্রি, তাহলে সাইন থিটা ট্যান থিটা সমান আমরা দেখতে পেলাম 3/4। তাহলে এখান থেকে বলো তো দেখি সাইন থিটা কত হবে, এটা করবে ক্যালকুলেট, কস থিটা কত হবে এটা করবে, কট থিটা কত হবে এগুলো দেখে নেবে।
এই ক্যালকুলেশনটা ঘরে বসে করবে। আবার একই জিনিস করবে ইফ থিটা ইকুয়াল টু 53 ডিগ্রি, তাহলে এগুলো সব কত হবে এটা ক্যালকুলেট করবে। এটা হোমওয়ার্ক থাকলো। এটা ইম্পর্টেন্ট এই কারণে, এটা ম্যাথামেটিক্স এর জন্য তো একটা ম্যাথামেটিক্স, কিন্তু ফিজিক্স এর জন্য এই কোশ্চেনটা কিন্তু বারবার পড়ে। তো তোমরা একটু সচেতন হয়ে, ওকে। আর একটা কি প্রবলেম ছিল, একটা থিওরি ছিল সম্ভবত, থিওরি ছিল কি ছিল, ত্রিভুজ সূত্র থেকে, হ্যাঁ হ্যাঁ, মানে শর্টকাট ধর, যদি আমরা এটা নানা রকম ভাবে কোশ্চেনটা পড়তে পারে, যে ত্রিভুজ সূত্র থেকে বহুভুজ সূত্র প্রমাণ করো, বহুভুজ সূত্রটি প্রমাণ করো, এটাও পড়তে পারে। এটা তো এটা 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 প্রচন্ড ইম্পর্টেন্ট এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন বলছি, কারণ এটা পরীক্ষায় প্রচুর পড়ে, এক বছর ছাড়া ছাড়া পরীক্ষায় পড়ে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু এটা ফান্ডাটাও আমাদের জানা দরকার। এটা আমি শর্ট করে করে দিচ্ছি, হিন্ট দিচ্ছি। এবার তোমরা কিন্তু এটা ঘরে করে নিও। যেমন ধরে নাও, আমি ধরে নাও এখানে একটা এ ভেক্টর, এটা বি ভেক্টর দেখেছি, যদি ভুল হতো তাহলে ভুল বলে দিতাম, ওকে। তাহলে এটা হচ্ছে এ ভেক্টর ধরো, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর, এটা ডি ভেক্টর, এইটা ধরলাম লব্ধি ভেক্টর আর। এবার এই যে ভেক্টর, এই যে আর, এইটা আর সমান ডাইরেক্ট আমি কি লিখতে পারবো, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। এই অধিকার আমাকে কোন সূত্র দিয়েছে, এই যে এটা আমি লিখতে পারছি, এই অধিকার কোন সূত্র দিয়েছে লিখতে, একদম ঠিক, এটা দিয়েছে বহুভুজ সূত্র আমাকে অধিকার দিয়েছে। কিন্তু ত্রিভুজ সূত্র একটা ত্রিভুজের জন্য অধিকার দিয়েছে। তাহলে আমি ত্রিভুজ যদি বানাতে চাই, এখান থেকে শুরু করে এটার নাম দিলাম ও পি কিউ এস টি দিলাম ধর। তাহলে এবার আমি এখানে অঙ্কন করি, ভালো করে ভেবে দেখো তো, অঙ্কন করছি ও কিউ ও এস যুক্ত করিলাম, তাহলে ও কিউ যুক্ত করে দাও, এই দিকে তীর চিহ্ন দাও, ও এস যুক্ত করে দাও, এই দিকে তীর চিহ্ন দাও। তাহলে ত্রিভুজ ও পি কিউ এর জন্য কি লিখতে পারি, ত্রিভুজ ও পি কিউ এর জন্য ত্রিভুজ সূত্রটা কি লিখতে পারি, এর জন্য ত্রিভুজ সূত্র, এটা কি লিখতে পারি না পারি না, প্রত্যেকে বলো। দেখো এই দুটো হচ্ছে একই ক্রমে, এইটা হচ্ছে তোমার বিপরীত ক্রমে। তার মানে ও কিউ ভেক্টর সমান হচ্ছে ওপি প্লাস পি কিউ। তাহলে ও কিউ ভেক্টর সমান ওপি মানে কি গো, এ ভেক্টর, তাহলে এ ভেক্টর। আর পি কিউ মানে কি, পাতি বি ভেক্টর, এই দুটো যোগ করলাম। এবার দেখো ত্রিভুজ ও কিউ এস এর জন্য কি লিখতে পারি, ত্রিভুজ সূত্র হিসেবে কি লিখতে পারি, কে কে একই ক্রমে আছে, এটা আর এটা একই ক্রমে আছে, এ আছে বিপরীত ক্রমে। তাহলে ওএস ভেক্টর সমান ও কিউ প্লাস কিউ এস লিখতে পারি, ও এস ভেক্টর সমান হচ্ছে ও কিউ প্লাস কিউ এস লিখতে পারি। তাহলে ও কিউ মানে আগে কি পেয়েছি, এ প্লাস বি, আর কিউ এস মানে কি, সি। তাহলে ওএস ভেক্টর সমান এখান থেকে লিখতে পারি, ওএস ভেক্টর সমান আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি। আবার দেখো এখানে ও ছিল, এদিকে এস ছিল, এটা ও এটা এস, তারপরে আর একটা ভেক্টর ছিল, এটা হচ্ছে ডি ভেক্টর, আর এখানে ছিল আমার আর ভেক্টর। তাহলে এখানে যদি আমি ও এস টি, তাহলে ত্রিভুজ ও এস টি এর জন্য যদি আমি বলি, তাহলে হচ্ছে ও এস ভেক্টর এবং এস টি ভেক্টর এরা একই ক্রমে, আর ওটি ভেক্টর হচ্ছে বিপরীত ক্রমে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ওটি ভেক্টর সমান ওএস ভেক্টর প্লাস এসটি ভেক্টর। ওএস ভেক্টর মানে কি,
এটা পার্থী হচ্ছে a প্লাস বি প্লাস সি, এটা আগে প্রমাণ করেছি। এখানে প্লাস এসটি ভেক্টর মানে কি, টি ভেক্টর। আর ওটি ভেক্টর মানে কি অ্যাকচুয়ালি লব্ধি ভেক্টর আর ভেক্টর। তার মানে আমি এখানে পেলাম বারবার বারবার ত্রিভুজ সূত্রকে ব্যবহার করে আলটিমেটলি আমি কি সূত্র পেলাম, আমি পেলাম বহুভুজ সূত্র, পেলাম বহুভুজ সূত্র। তাহলে ত্রিভুজ সূত্র থেকে বহুভুজ সূত্র কিন্তু আমরা প্রমাণ করতে পারি। ওকে, আজকে আর অঙ্ক করাবো না, আমি কিছু ছটা মতো হোমওয়ার্ক তোমাদের জন্য লিখেছি, সেগুলো তোমরা করবে। তার আগে আমি একটা ছোট্ট দুটো কনসেপ্ট দিয়ে দিই। একটা কনসেপ্ট কনসেপ্ট হচ্ছে, দেখো একক ভেক্টর আমরা পড়েছি, একক ভেক্টর এন ক্যাপ সমান হচ্ছে এ ভেক্টর বাই এ এর মান। এই যে একক ভেক্টর তিনটে স্পেশাল ডাইরেকশনে, এক্স অক্ষ বরাবর একক ভেক্টরকে আমরা কি বলি, আচ্ছা আই ক্যাপ। ওয়াই অক্ষ বরাবর কি বলি, বলি তো। আর জেড অক্ষ বরাবর আমরা বলি একক ভেক্টরকে বলি কে ক্যাপ। তাহলে এবার ধরে নাও আমরা যে অবস্থান ভেক্টর যেটা বলি, যারা অবস্থান ভেক্টরের ক্লাসে ছিলে, আমরা অনলাইন ক্লাসে অবস্থান ভেক্টর সম্বন্ধে আলোচনা করিনি, যারা অফলাইনে অবস্থান ভেক্টরের ক্লাসে ছিলে তারা চুপচাপ শুনবে, অন্যান্যরা কিন্তু রিপ্লাই দেবে। ওকে, তাহলে এবার আমি অবস্থান ভেক্টর দিয়ে ব্যাখ্যা করব। ধরে নাও অবস্থান ভেক্টর কথাটা আমি কিন্তু উল্লেখ করিনি। অবস্থান ভেক্টরের ইংরেজি মানে হচ্ছে পজিশন ভেক্টর, এটাও একটা ভেক্টরের রূপ। এই ভেক্টরটা কি করে, এই ভেক্টরটা হচ্ছে কোনো একটা বিন্দুর অবস্থানকে নির্দেশ করে, কার সাপেক্ষে, মূল বিন্দু সাপেক্ষে। তাহলে যে ভেক্টর মূল বিন্দু সাপেক্ষে অন্য কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করে, তাকে অবস্থান ভেক্টর বলে। তার মানে কি, মূল বিন্দু মানে কি, যদি ধরে নাও তোমরা তোমরা এর আগে জ্যামিতি করেছো, লেখচিত্র করেছো, 2D লেখচিত্র করেছো, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ করেছো, আর এখানে আমরা 3D করছি, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। তাহলে এই বিন্দুটা যদি আমি বলি ও বিন্দু, তাহলে ও বিন্দুটা মূল বিন্দু, হ্যাঁ কি না, এটা কি বুঝতে পারছো, বুঝতে পারছো? সবাইকে পালিয়ে গেছিস, এটা পি বিন্দু। তাহলে ও বিন্দু মূল বিন্দু, সেই মূল বিন্দু সাপেক্ষে অন্য কোনো বিন্দু, মানে পি বিন্দুটা হচ্ছে অন্য কোনো বিন্দু। এই যে এই যে আমার এখানকার যে সংজ্ঞা, সেই সংজ্ঞার ক্ষেত্রে অন্য কোনো বিন্দু বলতে যে বিন্দুটা বোঝাচ্ছে সেটা হচ্ছে পি বিন্দু। তাহলে ধরে নাও এই বিন্দুর সাপেক্ষে এখানে যে তীর চিহ্নটা বসবে, তাহলে ও পি ভেক্টর, এই ভেক্টরটা হলো অবস্থান ভেক্টর। এবার এই পি বিন্দু স্থানাঙ্ক যদি এক্স ওয়াই জেড হয়, এই পি বিন্দুর স্থানাঙ্ক ধরে নাও এক্স ওয়াই জেড। তাহলে এক্স অক্ষ বরাবর আমাকে কত যেতে হবে, এটা যদি এক্স ওয়াই জেড হয়, এক্স অক্ষ বরাবর কত যাব, এক্স পরিমাণ। ওয়াই অক্ষ বরাবর কত যাব, ওয়াই পরিমাণ। জেড অক্ষ বরাবর কত যাব, জেড পরিমাণ। যেমন টুডির ক্ষেত্রে হতো, যেমন ধরে নাও টুডির ক্ষেত্রে হতো, এটা ধরে নাও তোমার এক্স অ্যাক্সিস, এটা ধরে নাও ওয়াই অ্যাক্সিস। এটা 2D এর গল্প বলছি, 2D মানে 2 ডাইমেনশনাল, দ্বিমাত্রিক চিত্র, দুখানা মাত্রা, দ্বিমাত্রিক। সেখানে ধরে নাও এখানে একটা বিন্দু আছে পি বিন্দু, তোমরা স্থানাঙ্ক দিয়ে এগুলোতে কিন্তু দাগ কাটা ছিল, তোমরা এরকম দাগ কেটে 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 এরকম বসাতে, লেখচিত্র করে তোমরা বিভিন্ন নাম্বার পেয়েছো 5 6 7 করে। এইটা ধরে নাও এটা যদি এক্স ওয়াই স্থানাঙ্ক হয়,
তাহলে এক্স অক্ষ বরাবর কত আছে? এক্স আছে তো। ওয়াই অক্ষ বরাবর কত যায়? ওয়াই যায় তো। তবেই তো এর স্থানাঙ্ক এক্স ওয়াই হয়। ত্রিমাত্রিকে কি হবে? ত্রিমাত্রিকে আমরা এর পেপারের লম্ব দিকে, এই যে পেপারটা দেখতে পাচ্ছ, যে পেপারে আমি লিখছি, তার লম্ব দিকে থাকবে জেড অক্ষ। সেই জেড অক্ষ বরাবর সে জেড দূরত্ব যাবে। কিন্তু সেটাকে আমরা আঁকতে পারবো? 2D তে 3D কি আঁকতে পারাটা ইজি নয়। তার জন্য আমরা আঁকবো কিভাবে? এইটা 3D তে করতে গিয়ে এই এক্সটাকে এইদিকে আঁকছি, এই ওয়াইটাকে এইদিকে আঁকছি, তাহলে এটা একটা তল হলো। আর জেডটাকে আঁকছি এই বরাবর জেড অক্ষ, যেখানে এক্স ওয়াই এর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, এক্স জেড এর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, ওয়াই জেড এর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। যেমন এর সাথে লম্ব হবে এইদিকে যদি বেরিয়ে থাকে জেড অক্ষ, তাহলে এক্স ওয়াই জেড, সেরকমই এটা এক্স ওয়াই জেড। এবার যদি এখানে একটা বিন্দু থাকে পি বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই জেড, তাহলে মনে রাখতে হবে এটা যদি ঢপ করে এখানে যদি আমি পারপেন্ডিকুলার ফেলে দিই এক্স ওয়াই তলে, তাহলে এই যে দূরত্বটা হবে, এই দূরত্বটা কত হবে? হবে তো? কারণ এটা জেড অক্ষ বরাবর হচ্ছে, দেখো এটা জেড অক্ষ বরাবর হচ্ছে, তাহলে জেড অক্ষ বরাবর এই দূরত্ব গেছে, তাহলে এটা জেড। যদি আমি এক্স অক্ষের উপর লম্ব টানি, তাহলে এই দূরত্বটা কত হবে? এক্স অক্ষ বরাবর এক্স হবে, আর ওয়াই অক্ষ বরাবর যেটা গেছে সেটা ওয়াই হবে। এটাই আমি বোঝানোর চেষ্টা করলাম। তাহলে এবার আমাকে বলো, এক্স অক্ষ বরাবর একক ভেক্টরটা যদি আই ক্যাপ হয়, আর এক্স অক্ষ বরাবর যদি এক্স দূরত্ব যায়, তাহলে সেই ভেক্টরটা কত হবে? কোশ্চেনটা বুঝতে পেরেছো? দিশা বলতো দেখি কত হবে। কোশ্চেনটা হচ্ছে পি বিন্দু স্থানাঙ্ক, আমি ভালো করে বলে দিচ্ছি, পি বিন্দু স্থানাঙ্ক হয়ে গেল আমাদের এক্স ওয়াই জেড। তাই এক্ষেত্রে আমরা বলতে পারি, কনক্লুশন টানতে পারি, যে এক্স অক্ষ বরাবর এক্স দূরত্ব গেছে, ওয়াই অক্ষ বরাবর ওয়াই দূরত্ব গেছে, জেড অক্ষ বরাবর জেড দূরত্ব গেছে। আমরা জানি এই এক্স ওয়াই জেড পৌঁছাতে গেলে আমাকে এরকম যেতেই হবে। এবার আমার প্রশ্ন হচ্ছে যে আমরা জানি, আমরা আরো জানি, কি জানি? প্রচুর জিনিস জানি, আমরা জ্ঞানী। এক্স অক্ষ বরাবর একক ভেক্টরের নাম কি দিয়েছি আমরা? আমরা নাম দিয়েছি আই ক্যাপ। ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরের নাম কি দিয়েছি? জে ক্যাপ। জেড অক্ষ বরাবর একক ভেক্টরের নাম কি দিয়েছি? কে ক্যাপ। তাহলে বলো তো দেখি, এই এক্স অক্ষ বরাবর এক্স দূরত্ব যাওয়ার যে ভেক্টর, সেটা কি হবে? তুমি ছিলে ক্লাসে? ক্লাসে ছিলে? ছিলে তো? কিরে, ছিলিস তো? তাহলে লিমিট ইওর ইমোশন। যখন আমি পরীক্ষা নেব, তখন তোমার যত দম সেখানে দেখাবে, একদম ফুল দম দেখাবে। তখন আমি দেখব কে কতটা ভালো, আমি কতটা শেখাতে পেরেছি, আর তোমরা কত বড় বীর এবং যোদ্ধা। ছোট 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 যখন পরীক্ষা নেবো, আর হোমওয়ার্ক গুলো একদম স্ট্রংগেস্ট করবি, যেমন তুই করছিস। তুই কিন্তু যথেষ্ট স্ট্রং ক্যান্ডিডেট, আই এম প্রাউড অফ ইউ। কিন্তু যখন সবাইকে একসাথে শিখতে দিতে হবে, কারণ ওদেরকে এটা শেখানো হয়নি। প্রত্যেকে যখন শিখবে, তারপর তোমরা বলবে। সবাইকে লেট এভরিওয়ান প্লে দা গেম, সবাই শিখে নিক, তারপর তুমি কেমন খেলবে তখন আমরা দেখবো। ওকে, কোনো চাপ নেই, এগুলো ধীরে ধীরে আমাদের শেখা যাবে। বলো। দেখ, এক্স অক্ষ বরাবর গেছে এক্স দূরত্ব, তাই দূরত্বটা হচ্ছে এক্স। আর এইদিকে একক এক দূরত্ব গেলে হচ্ছে আই ক্যাপ। তাহলে এই ওয়ে ভেক্টরটা কত হবে? একটা ভেক্টরের মান আর দিক থাকে, তাহলে একক মানের ভেক্টর যদি হতো, তাহলে হতো আই ক্যাপ। এখানে এক্স মানের যে ভেক্টরটা হবে সেটা এক্স আই ক্যাপ হবে। তোমাদের প্রত্যেকের নাম আমার বারবার মনে পড়ছে না, 2-4 দিন লাগবে এটা, তার জন্য তোমাদের নাম আমি বলছি না, কিন্তু প্রত্যেকেই একটু বলো আমাকে একটু আওয়াজ দিয়ে, যে এই কথাটা বুঝতে পেরেছো হ্যাঁ কি না। প্রিয়ন্তন, তারপরে অনিক, অনির্বাণ, দীপাঞ্জন,
তারপর দ্বারা রাহাতুল্লাহ, নাফিসা আছিস, ওয়াসিফ, প্রত্যেকে যে বুঝতে পারবে না আমার টুটি চেপে ধরবে, কারণ একবার যদি না বুঝতে পারো তারপরে কিন্তু জীবন অন্ধকার হয়ে যাবে, কিন্তু সেখান থেকেই বুঝতে না পারলে তখনই ক্লিয়ার করে নাও, কোনো ভেতরে চাপ রাখার দরকার নেই, এগুলো খুব ইজি জিনিস। তারপর দেখো এবার এইখানে ধরে নাও পি বিন্দু ছিল, যার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই, তাহলে এ থেকে পি তে যেতে গেলে কত দূরত্ব যেতে হবে? এটা যদি এক্স হয় এটা কত দূরত্ব হবে ওয়াই অক্ষ বরাবর? এই দূরত্বটা হবে ওয়াই দূরত্ব। এবার বলো তো দেখি ওয়াই এর ডাইরেকশনে একক ভেক্টর কি? জে ক্যাপ। তাহলে এপি ভেক্টরটা কি হবে? এপি ভেক্টরটা কি হবে? হ্যাঁ, মা দিতে বললো? সিরিয়াস? মিথ্যে কথা। না, এপি ভেক্টর সমান হচ্ছে ওয়াই জে ক্যাপ। আরে নিয়ে যা, নিয়ে যা, এনে 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 এনে। আচ্ছা দিয়েছি। তাহলে এটা 2D। এবার 3D তে তাহলে এবার বলো তো দেখি, এই যে 2D তে এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, এইটুকু হলো তোমার এক্স আই ক্যাপ ভেক্টর, এইটুকু হলো তোমার ওয়াই জে ক্যাপ ভেক্টর, এটার নাম ও, এটার নাম এ, এটার নাম ধরে নাও বি দিলাম। তাহলে ও এ ভেক্টর সমান হচ্ছে এক্স আই ক্যাপ ভেক্টর, ও এ বি ভেক্টর সমান হচ্ছে ওয়াই জে ক্যাপ ভেক্টর। তাহলে বলো তো দেখি, খুব বুদ্ধি করে বলো তো দেখি, এই যে ভেক্টরটা হবে, এই ভেক্টরটা কি হবে? এখানে ত্রিভুজ সূত্র খাটবে না খাটবে না? দেখো তো, এইটা আর এইটা একই ক্রমে, এইটা এটা একই ক্রমে, আর এইটা হচ্ছে বিপরীত ক্রমে। তাহলে এবার ত্রিভুজ সূত্র অনুযায়ী কি হবে? ত্রিভুজ সূত্র অনুযায়ী কি হবে? তাহলে ত্রিভুজ সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি, সূত্রানুযায়ী আমরা লিখতে পারি ওবি ভেক্টর সমান হচ্ছে ওএ ভেক্টর প্লাস এবি ভেক্টর। ওএ ভেক্টর মানে কত? ওএ ভেক্টর মানে হচ্ছে এক্স আই ক্যাপ। এবি ভেক্টর মানে কত? ওয়াই জে ক্যাপ। তবেই তো আমি ওবি ভেক্টর পেলাম, যেটা আমি কি পেলাম? 2D তে পেলাম। এবার 3D তে যদি করতে যাই, তাহলে আমার এর সাথে আর একটা কি জুড়বে? জেড বরাবর একটা জুড়বে। সেই ভেক্টরটা কত হবে? এক্স বরাবর যদি এক্স আই ক্যাপ হয়, ওয়াই বরাবর যদি ওয়াই জে ক্যাপ হয়, জেড বরাবর কি ভেক্টর হবে গো? জেড কে ক্যাপ হবে। ভেরি গুড। তার মানে দেখো, আমি এই ও এ বি আর জেড বরাবর যে পয়েন্টে আসবে সেটা হচ্ছে পি, সেটাকে আমি অ্যাড করছি, নিয়ে 3D চিত্র আঁকছি, নিয়ে আমি দেখতে চেষ্টা করব কি অবস্থান ভেক্টরটা যেটা, সেটা অ্যাকচুয়ালি কি ভেক্টর। তাহলে দেখো, এখানে আমি আবার 3D চিত্র আঁকছি, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। 2D থেকে 3D চিত্র। দেখো এই 2D চিত্র আমরা এঁকে ফেলেছি, এটা ও, এটা এ, এই এ থেকে এসেছে বি, এবং আমি এখানে ভেক্টর এঁকে দিয়েছি ওবি ভেক্টর। এই ছবিটা আমরা এঁকে দিয়েছি, এটা বি, সরি এটা বি, ওবি ভেক্টর এঁকে দিয়েছি। এবং ওবি ভেক্টর সম্বন্ধে আমরা এখানে ক্যালকুলেশন কি করেছি? ও এ ভেক্টর সমান হচ্ছে এক্স আই ক্যাপ, এবি ভেক্টর সমান হচ্ছে ওয়াই জে ক্যাপ। আর ত্রিভুজ সূত্র অনুযায়ী আমরা কি পেলাম? ওবি ভেক্টর সমান পেলাম কি? এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। এই পর্যন্ত প্রত্যেকে ক্লিয়ার? এইদিকে একটা ভেক্টর, এইদিকে একটা ভেক্টর, এই ঠেকা মারছে। এবার উপরে যে বিন্দুটা আছে পি বিন্দু, এখানে কোনো পি বিন্দু, সেটা যেতে গেলে আমাকে কোথায় আবার যেতে হবে? এখান থেকে এখানে যেতে হবে। তাহলে বিপি ভেক্টর, এখানে বিপি ভেক্টর, ওবি ভেক্টর আর বিপি ভেক্টর। এবার বিপি ভেক্টর মানে কি? এটা জেড অক্ষ বরাবর, কে ডাইরেকশনে, জেড অক্ষ বরাবর জেড দূরত্ব। তাহলে এখানে বলো তো দেখি বিপি ভেক্টরটা কি হবে? বিপি ভেক্টর মানে জেড দূরত্ব, জেড অক্ষ বরাবর। এটা কি ভুল লিখেছি না ঠিক লিখেছি? মনে পছন্দ হয়েছে না হয়নি?
হ্যালো 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 হ্যালো, বলো। প্রত্যেকে বুঝতে পেরেছো তো? এই বিপিটা কিন্তু জেড ডাইরেকশনে, এটা যেমন জেড ডাইরেকশনে, এটাও জেড। আমি বলতে মানা করেছি বলে সবাই চুপচাপ হয়ে যাবে তা নয়, আমি বলেছিলাম যে যারা আগের দিন এই ক্লাসে ছিলিস তারা না বলে, যারা ছিলিস না তারা যেন বলিস, যাতে করে ইউ ইউ উইল গেট ইকুয়াল অপরচুনিটি। এবার আমাকে বলো, এই যে ওপি ভেক্টর, এটা কি? এই ভেক্টরটা কি ভেক্টর? ওপি ভেক্টরটা। আর একটা বলো, নাম বলো, এখন কি নাম বললাম? আর ভেক্টর এখনো বলিনি, মুখস্থ বলেছো। এখন কি বলেছি? অবস্থান ভেক্টর। ঠিক আগের দিন ক্লাসে ছিলে, সেটা প্রমাণ পেলাম। তাহলে এইটা হচ্ছে অবস্থান ভেক্টর। কেন? কারণ এই ভেক্টরটা মূল বিন্দু ও এর সাপেক্ষে, মূল বিন্দু ও এর সাপেক্ষে পি বিন্দুর অবস্থানটাকে বোঝাচ্ছে। তাহলে ওপি ভেক্টর। তাহলে এবার বলো তো দেখি, ও বিপি, ত্রিভুজ ও বিপি, এই যে ত্রিভুজ, এটার জন্য ত্রিভুজ সূত্র কি হবে? এটার জন্য ত্রিভুজ সূত্র কি হবে বলো তো দেখি? একদম তাই। কারণ দেখো, এই যে দুটো হচ্ছে একই ক্রমে, আর এইটা হচ্ছে বিপরীত ক্রমে। তার মানে ওপি ঠেকা দিচ্ছে কাকে? ওবি কে প্লাস বিপি কে। তাহলে ওপি ভেক্টর ইকুয়াল টু ওবি প্লাস বিপি। এবার তো আমরা ওবি তো আগেই ক্যালকুলেট করে নিয়েছি, সেটা পুট করে দিই। আর বিপি অলরেডি বুঝে গেছি কি। তাহলে এখানে কি দাঁড়ালো? এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস বিপি মানে হচ্ছে জেড কে ক্যাপ। এই যে অবস্থান ভেক্টর, এটাকে যদি আমরা আর ভেক্টর বলি, তাহলে আর ভেক্টর সমান হবে, তাহলে আর ভেক্টর সমান হবে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। আর একটা হোমওয়ার্ক তোমাদের আমি দিলাম, এখানেই আমি শেষ করব। হোমওয়ার্ক, আর ভেক্টরের মান নির্ণয় করো। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, এই আর ভেক্টরের সাথে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষের যে জেড অক্ষ যে কোণ উৎপন্ন করে, যে কোণ উৎপন্ন করে, সেগুলি যদি সেগুলি যদি আলফা, বিটা, গামা হয়, তবে কস আলফা, কস বিটা, কস গামা এর মান নির্ণয় করো। এবং প্রমাণ করো কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা সমান হচ্ছে 1। So this is very 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 important. ওকে, এটুকু থাক তাহলে। আজকে তোমাদের তাহলে গুড নাইট করে দিই। আমি এক্ষুনি তোমাদের হোমওয়ার্ক পাঠিয়ে দেবো। তোমরা মঙ্গলবারে বসার আগে হোমওয়ার্ক গুলো একটু দেখার চেষ্টা করো। এবং হোমওয়ার্ক মঙ্গলবারের আমি ডিসকাস করব না, একদম স্যাটারডে ডিসকাস করব অফলাইন ক্লাসে। ঠিক আছে?